আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? কারা কারা ক্লাসে আছো? আচ্ছা, কারা কারা ক্লাসে আছো একটু কমেন্টে জানিয়ে দাও। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারদিন, নাজিফা, অহনা, সুবা, মাইশা, সিদরাতুল মুনতাহা, লুবাবা, সাফাইরা, নাজিফা, নিহাদুল, সাইয়ারা, প্রভা, মারিয়া, এই ছেলেরা নাই কেউ, সব মেয়েরা, অর্ণব, আয়ান, তালহা, জাভিদ, সিদ্রাতুল, মৌনতা, মোয়াজ, জাভিদ, তৌফিক ইলাহি, সুলাইমান। ওকে, তো যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো একটু জানাও। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, প্রান্ত ভালো আছে, নিয়াজও আছে। আচ্ছা, নিহা, জান্নাত, জিহাদ, পল্লব, রায়হান, শান্ত, অহনা, ইফাজ, সোয়াদ, আজফার, জাভিদ, আদ্রিতা, জেনিফা। ওকে, ঠিক আছে। তো আমরা অলরেডি চতুর্থ অধ্যায় শুরু করে দিয়েছিলাম, তো এটার উপর একটা লেকচার আমাদের অলরেডি হয়ে গিয়েছে, তাই না? তো আজকে আমরা দ্বিতীয় লেকচারটা পড়বো। তার আগে চলো একটু দেখে নিই গত ক্লাসে আমাদের হোমওয়ার্কটা কি দেওয়া ছিল। ঠিক আছে, তো দেখো, ছিল কৃষি উদ্যানে বেড়াতে গিয়ে রিনি এক জায়গায় দেখলো বিশেষ একটি ফলের গায়ে 20 থেকে নতুন উদ্ভিদ গজায়। একটু সামনে গিয়ে সে দেখলো আরো একটি উদ্ভিদ যা আঁশের মতো সবুজ পাতার কক্ষে জন্মানো 20 থেকে সৃষ্টি হয়। তার বাড়িতে বিশেষ প্রক্রিয়া একটি উদ্ভিদ রোপণ হয় যা মাতৃ উদ্ভিদের কচি ও সতেজ শাখা থেকে সৃষ্টি। তো উদ্দীপকে উল্লেখিত রিনির বাড়ির উদ্ভিদটির জনন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঠিক আছে, তো কোন উদ্ভিদের কথা বললো? রিনির বাড়িতে, তার বাড়িতে হচ্ছে একটি উদ্ভিদ রোপণ করলো যা মাতৃ উদ্ভিদের কচি ও সতেজ শাখা থেকে, অর্থাৎ কলমকে বুঝিয়েছে, তাই না? এরপর দেখো, উদ্দীপকে রিনির দেখা কৃষি উদ্যানের ফসল। কৃষি উদ্যানে দেখলো একটি বিশেষ ফসলের গায়ের 20 থেকে নতুন উদ্ভিদ জন্মাচ্ছে, অর্থাৎ এটা প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে যাবে। তো উদ্যানে যে ফসল দুটি দেখলো সেটা কি একই ধরনের? যুক্তিতর্ক সহ দেখাও। একটাতে দেখা গেছে কি ফসলের গায়ের 20 থেকে, আরেকটা থেকে সে দেখলো কি আঁশের মতো অসবুজ পাতার কক্ষে, অর্থাৎ একটা হচ্ছে তোমার যে চুপড়ি আলো বুলবিলকে বুঝিয়েছে পাতার কক্ষে, আরেকটা হচ্ছে তোমার কি বলতো ফসলের গায়ের যে 20 থেকে, দুইটা কিন্তু প্রাকৃতিক ইয়ের মতো, মানে প্রাকৃতিক অঙ্গজ জননের দিকে যাবে। তো এইভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এগুলা খুবই ইজি টপিক। এখান থেকে আসলে খুব বেশি সৃজনশীল তেমন আসলে আসে না, আসে হচ্ছে আজকের আমাদের যে লেকচার সেটা থেকে। ওকে, অহনা মেহজাবিন, তুমি গ্রুপে অ্যাড হও নাই। 20 হচ্ছে মুকুল, ঠিক আছে। জেনিফা, 20 হচ্ছে মুকুল। আর এই বাড়ির তোমাদের ক্লাসগুলো একটু ঘন ঘন হচ্ছে, তো বাড়ির কাজ আসলে অনেক, এর মধ্যে দেখে শেষ করে ফেলবো। সবারটা আসলে দেখে শেষ করা হয় নাই, আমি জানাবো, তোমরা গ্রুপে আপলোড করে দিও। আর যারা গ্রুপে হচ্ছে অ্যাড হও নাই তারা একটু কমেন্টে জানিয়ে দাও, বা তোমাদের হচ্ছে পোর্টালে গ্রুপের লিংক দেওয়া আছে, ঠিক আছে, স্টুডেন্ট যে পোর্টালটা আছে সেখান থেকে তুমি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে। তো আসো আমরা স্টার্ট করে দিই। শল্কপত্র, দেখো খোসার মতো, বাদামি রঙের খোসার মতো যে পাতা সেটাকে আমরা বলি হচ্ছে শল্কপত্র, ঠিক আছে। ওকে, দেখো আজকে আমরা পড়বো হচ্ছে যৌন জনন এবং পরাগায়ন নিয়ে। তো যৌন জনন কি আমরা অলরেডি সবাই জানি। যৌন জনন হচ্ছে যে প্রক্রিয়া দুটি বিপরীতধর্মী গ্যামেটের মিলন হয়, দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনের মাধ্যমে যে প্রজনন সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলছি? যৌন প্রজনন। তো আজকে আমরা দেখো উদ্ভিদের যৌন প্রজনন যেহেতু পড়বো, তাহলে উদ্ভিদের যৌন প্রজনন পড়ার আগে উদ্ভিদের যে যৌন প্রজননের অঙ্গ অর্থাৎ ফুল সম্পর্কে আমাদের জানতে হবে। তো ফার্স্টে দেখো কি বলেছে, যে ফুল থেকে কি হয়? ফল হয়, এবং ফল থেকে কি তৈরি হয়? বীজ তৈরি হয়, ঠিক আছে। ফলের ভেতরেই বীজ থাকে, ফল থেকে আসলে আলাদা করে কোনো বীজ তৈরি হয় না, ফলের ভেতরেই কি থাকে? উন্নত উদ্ভিদে ফলের ভেতরেই বীজ থাকে। তো দেখো বলেছে বীজ থেকে কি হয়? নতুন গাছের জন্ম হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এভাবে একটি সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ কারা? যাদের ফুল আছে, যাদের ফুল তৈরি হয়, ঠিক আছে, যাদের ফুল আছে তাদেরকে আমরা কি বলি? সপুষ্পক উদ্ভিদ, তাই না? যাদের ফুল আছে তাদেরকে আমরা বলি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তো এখন খেয়াল করো, সপুষ্পক উদ্ভিদে যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আমরা কি জানি? নিম্ন শ্রেণীর জীবে হচ্ছে অযৌন প্রজনন ঘটে, ঠিক আছে, নিম্ন শ্রেণীর জীবে অযৌন প্রজনন ঘটে, বাট উন্নত শ্রেণীর জীবে অর্থাৎ উন্নত উদ্ভিদে কিন্তু যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। আর উদ্ভিদের যৌন প্রজননের যে বিশেষায়িত অঙ্গ সেটাই হচ্ছে ফুল। উদ্ভিদের যৌন প্রজননের অঙ্গকে আমরা কি বলি? ফুল। তো এখন দেখো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেখো কি বলেছে, একটি ফুলের বাইরে থেকে ভিতরে যে অংশগুলো পর্যায়ক্রমে দেখা যায় তা হলো, একদম বাইরে থাকে হচ্ছে বৃতি, একদম বাহিরে থাকবে কি? বৃতি, নট পুষ্পাক্ষ। এখানে দেওয়া আছে পুষ্পাক্ষ বৃতি, নট, এভাবে তোমরা মনে রাখবে না, একদম বাহিরে কে? বৃতি, ঠিক আছে। আমি যেভাবে বলি সেভাবে একটু খেয়াল করো। আচ্ছা, একটু খেয়াল করো, একদম বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে বৃতি, বৃতির পরে থাকবে পাপড়ি, এরপর পুংকেশর, এরপর গর্ভকেশর।
আর এই সবগুলা এই যে চারটা অংশ দেখো, একটা ফুলের প্রতিটি অংশকে বলা হয় স্তবক, একটা ফুলের প্রতিটি অংশকে কি বলা হয় স্তবক। তো একটা আদর্শ ফুলের সাধারণত 5টা স্তবক থাকে, এর মধ্যে এই যে 4টা স্তবক, কোন 4টা? বৃতি, পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর। এই 4টা স্তবক কার উপরে অবস্থান করে? পুষ্পাক্ষের উপরে অবস্থান করে, অর্থাৎ ফুলের 4টা স্তবককে ধারণ করে রাখে কে? পুষ্পাক্ষ। একটু বুঝিয়ে বলি, বুঝিয়ে বলতে গেলে পাশের ছবিটার দিকে একটু খেয়াল করো। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে যে সবুজ রঙের, এটা হচ্ছে কি পুষ্পবৃন্ত, মানে ফুলের বোটা। এটাকে আমরা সহজ কথায় কি বলি? ফুলের বোটা বা বৃন্ত। ঠিক আছে, আমরা চলিত ভাষাটা কি বলি? বোটা বা বৃন্ত। এই বোটা বা বৃন্তের মাথায়, এই বোটা বা বৃন্তের মাথায় একটা চওড়া অংশ দেখা যাচ্ছে না? বোটা বা বৃন্তের মাথায় একটা চওড়া অংশ দেখা যাচ্ছে না? এদিকে যদি খেয়াল করি, এই দেখো বোটার মাথায়, ফুলের বোটার মাথায় এই যে চওড়া যে একটা অংশ দেখা যাচ্ছে, এই অংশটাকেই বলা হয় পুষ্পাক্ষ। দেখো এর উপরে, এই পুষ্পাক্ষের উপরেই ফুলের অন্যান্য সবকিছু অবস্থান করতেছে। তাহলে ফুলের অন্যান্য স্তবককে ধারণ করে রাখছে কে? পুষ্পাক্ষ। ঠিক আছে, তাহলে অন্যান্য স্তবকের নিচে অবস্থিত কে? পুষ্পাক্ষ। এখন চিন্তা করো, যদি আমরা বাইরে থেকে ভেতরে চিন্তা করি, একটু বাইরে থেকে ভেতরের দিকে যদি চিন্তা করি, একদম বাহিরে আছে দেখো যে সবুজ রঙের এই অংশ, যে এটা আর এটা, এই সবুজ রঙের অংশকে আমরা কি বলি? বৃত্তাংশ। বৃত্তাংশ কি? বৃতির প্রতিটি অংশকে বলা হয় বৃত্তাংশ। তার মানে এই সবুজ রঙের এই দুইটা অংশ কি? বৃতি। তাহলে ফুলের একদম বাহিরে অবস্থিত অংশ কোনটা? বৃতি। অর্থাৎ ফুলের বাইরের দিক থেকে প্রথম স্তবক কোনটা? বৃতি। এরপরে দেখো এই যে লাল বর্ণের পাপড়ি, এই যে লাল একটা জবা ফুল দেখতে পাচ্ছি আসলে আমরা, যে জবা ফুল, ঠিক আছে, তো লাল বর্ণের যে অংশ সেটা কি? ফুলের পাপড়ি। তাহলে বৃতির পরে একদম বাহিরে বৃতি, বৃতির পরে কি আছে বলতো? বৃতির পরেই আছে পাপড়ি, অর্থাৎ বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক হচ্ছে পাপড়ি। পাপড়ির পরে কি আছে দেখো, এই যে দণ্ডাকার, এই যে দেখো একটা লাঠির মতো, এর মাথায় লাল, দেখো লাল কালার তোমরা বুঝতে পারতেছো না, আমি একটু কালো রঙে দেখাই, একটু কালো রঙে দেখাই, ঠিক আছে। দেখো এই যে একটা কালো অংশ, এর মাথায় একটা জিনিস গোল হয়ে আছে, এই যে একটা কালো দণ্ডের মতো অংশ, এর মাথায় একটা জিনিস গোল হয়ে আছে, কালো দণ্ডের মতো অংশ, এর মাথায় একটা জিনিস গোল হয়ে আছে। এইরকম এই অংশগুলোকে আমরা বলি পুংকেশর। কি বলি? পুংস্তবক। সবগুলাকে একত্রে বলি পুংস্তবক, একটাকে বলি পুংকেশর। এই পুংকেশর গুলা কি? দেখো বাইরে আছে বৃতি, এরপরে আছে পাপড়ি, এরপরেই দেখো পুংকেশর গুলা, এই পাশেও তাই, বাইরে বৃতি, এরপর পাপড়ি, তারপর কি আছে? পুংকেশর গুলা আছে। অর্থাৎ বাইরের দিক থেকে 3 নম্বর স্তবক কোনটা? পুংকেশর। ঠিক আছে, একদম ভেতরে দেখো, একদম ভেতরে দেখো এই যে গোলাকার, এই যে গোল লম্বা মাঝখানে অনেকটা ফুলদানির মতো দেখতে, অনেকটা ফুলদানির মতো দেখতে যে অংশ, এটাকে আমরা বলছি স্ত্রীকেশর। এটাকে আমরা কি বলছি? স্ত্রীকেশর বা স্ত্রী স্তবক। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, তাহলে দেখো একটা ফুলে একদম বাহিরের দিকে কে থাকলো? একটা ফুলের একদম বাহিরের দিকে থাকলো হচ্ছে বৃতি, এরপর থাকলো কে? পাপড়ি, এরপরে পুংকেশর, একদম ভেতরে গর্ভকেশর। একদম ভেতরে কে থাকলো? গর্ভকেশর। আর এই যে 4টা স্তবক, অর্থাৎ বৃতি, পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর, সবাই কার উপর অবস্থিত? সবাই হচ্ছে পুষ্পাক্ষের উপর অবস্থিত। এই জন্য তোমাদেরকে আমি শুরুতেই বললাম যে একদম বাহিরে কে থাকবে? একদম বাহিরে থেকে ভেতরে, একদম বাহিরে থাকবে হচ্ছে বৃতি, নট পুষ্পাক্ষ। ঠিক আছে, এখানে তোমাদেরকে বোঝানোর জন্য বলা আছে, যদিও নিচ থেকে চিন্তা করলে পুষ্পাক্ষ আগে আসে, বাট অ্যাকচুয়াল থিং ইজ একদম বাহিরে থাকবে বৃতি, এরপর পাপড়ি, এরপর পুংকেশর, এরপর গর্ভকেশর। তোমরা তোমাদের টেক্সট বইটা যদি একটু খুলো, তোমরা তোমাদের টেক্সট বইটা খুললেও দেখতে পাবা তোমাদের বই বলা আছে। তোমরা এটা অনেকে কনফিউজ হও যে ভাই অনেক বাইরে তো আছে বৃতি, বইয়ে কেন লেখা যে বাইরে, একদম বাইরে তো আছে পুষ্পাক্ষ, তাহলে বইয়ে কেন লেখা যে একদম বাইরের স্তবক হচ্ছে বৃতি? বিষয়টা বুঝাইতে পারছো? বিষয়টা বুঝাইতে পেরেছি? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আগের ক্লাস জয়েন করতে না পারলে সমস্যা নাই, জারিফ তুমি পরে রেকর্ডেড ভিডিও দেখা নিও। আচ্ছা, বৃতি সাহা, তার নাম বৃতি। ওকে, গর্ভকেশর বুঝাই দিব, জান্নাত বুঝাবো, ওটা আমরা ডিটেইলে বুঝাবো। এই পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরাফাত বুঝে নাই। আচ্ছা, গর্ভকেশর যে বুঝো না, আমরা এগুলো নিয়ে ডিটেইলে সবগুলো নিয়ে আলোচনা করবো, বাট পজিশনটা বুঝছো কিনা, অবস্থানটা বুঝেছো কিনা, অবস্থান বুঝেছো কিনা? হ্যাঁ, কোনটা লিখবা? বইয়ে যেটা আছে আমি যেটা বললাম সেটাই লিখবা, বা সব বইয়ে মানে ফুলের সবচেয়ে বাইরের স্তবক কোনটা? চোখ বন্ধ করে আনসার কি হবে? বৃতি। বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক কোনটা? দলমণ্ডল বা পাপড়ি। তারপরে বাইরের দিক থেকে তৃতীয় স্তবক কোনটা? স্ত্রীকেশর বা স্ত্রী স্তবক বা গর্ভকেশর, একই কথা। বাইরের দিক থেকে একদম মানে চতুর্থ বা একদম সবচেয়ে সরি ভুল বললাম, বাইরের দিক থেকে প্রথম স্তবক মানে সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে বৃতি, এরপর বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক পাপড়ি বা দলমণ্ডল, বাইরের দিক থেকে তৃতীয় স্তবক আমরা কি বলবো? পুংকেশর বা পুংস্তবক। ঠিক আছে, এবং সবচেয়ে ভেতরের স্তবক বা বাইরের দিক থেকে 4 নম্বর স্তবক কোনটা? বলবা স্ত্রী স্তবক বা স্ত্রীকেশর বা গর্ভকেশর। কথা ক্লিয়ার? ওকে, এখন আমি বোঝাচ্ছি গর্ভকেশর গর্ভপত্র কি। এখন একটু খেয়াল করো,
এই যে যারা গর্ভকেশর নিয়ে অস্থির হয়ে গেছে, আমি বারবার বললাম গর্ভকেশর একটু পরে বোঝাচ্ছি, আমরা প্রত্যেকটা অংশ ডিটেইলে বোঝাবো, তখন গর্ভকেশর বুঝবা। জাস্ট পজিশনটা বুঝো, কোনটা বাইরের দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটাকে বোঝার চেষ্টা করো। এখন আসো, একটা আদর্শ ফুলের কি কি অংশ আছে, তিনটা অংশ কি কি আছে আমরা একটু বুঝাই বলি। দেখো, আমরা একটা এক্সট্রা স্লাইডে যাই। দেখো, একটা ফুলের বোটা চিন্তা করো। এটা হচ্ছে একটা ফুলের বোটা, ঠিক আছে? ফুলের বোটা, এই বোটার মাথায় প্রসারিত হয়ে কি থাকবে? একটা আদর্শ ফুলের মাথায়, বোটার মাথায় প্রসারিত হয়ে থাকবে হচ্ছে পুষ্পাক্ষ। কি থাকবে? পুষ্পাক্ষ। তাহলে এই যে যে অংশটা, এই অংশটা হচ্ছে ফুলের কি বলতো? বৃন্ত বা বোটা। এটা হচ্ছে কি? ফুলের বৃন্ত বা বোটা। এটা হচ্ছে ফুলের বৃন্ত বা বোটা, যেটাকে অনেকে আমরা পুষ্পবৃন্ত লিখেছি বইয়ে। কি লিখেছি? পুষ্পবৃন্ত বা বোটা, ঠিক আছে? এরপরের যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে বোটার মাথায় যে ফুলে যে স্ফীত হওয়া যে অংশ, সবুজ বর্ণের যে অংশ, এই অংশটা হচ্ছে আমাদের পুষ্পাক্ষ। এটাকেই আমরা কি বলছি? পুষ্পাক্ষ। কেউ বলে পুষ্পাধার, কেউ এটাকে কি বলে থাকে? পুষ্পের আধার বা পুষ্পাধার। অনেকে আবার এটাকে থ্যালামাসও বলে। কি বলে? থ্যালামাস, ঠিক আছে? অনেকে এটাকে কি বলে থাকে? থ্যালামাসও বলে থাকে। এরপর কি থাকে দেখো, এরপরে থাকে হচ্ছে বৃতি। কি থাকে? এরকম চওড়া বৃতি। আমরা দুই সাইডে দুইটা দেখাইলাম, চারপাশ দিয়েই থাকবে, আমরা দুইটা দেখাইলাম। এই অংশটাকে আমরা কি বলি? বৃতি বলি। এই অংশটাকে আমরা কি বলি? ফুলের বৃতি বলছি, ঠিক আছে? এরপরে তাহলে বাইরে এটাকে আমরা কি বলছি? বৃতি। এটাকে বলছি বৃতি। তাহলে দেখো, পুষ্পাক্ষের উপরে কি অবস্থিত? বৃতি অবস্থিত। কিন্তু বাইরে থেকে ভেতরে যদি চিন্তা করি, একদম বাইরে, তাহলে কি অবস্থিত? বৃতি অবস্থিত, ঠিক আছে? ওকে, এখন দেখো, এরপর যদি আমরা একটু চিন্তা করি, এরপর ধরো এখন বৃতির পরে কি থাকবে? ফুলের পাপড়িগুলা থাকবে। কি থাকবে? ফুলের পাপড়ি থাকবে, ঠিক আছে? 3 ডাইমেনশনাল তাকাইতে পারতেছি না, তোমাদেরকে 2 ডাইমেনশনালি বোঝাচ্ছি। এরপরে কি আছে? এটা হচ্ছে পাপড়ি। তো আমি উল্টা পাশে মার্কিং করি, কারণ আমার তো জায়গা নাই, আমি এখানে দেখাচ্ছি। তাহলে এটাকে হচ্ছে কি? পাপড়ি। এটা কি? পাপড়ি। এই পাপড়িকেই বলা হচ্ছে কি? দলমণ্ডল। পাপড়িকেই কি বলা হচ্ছে? দলমণ্ডল। ক্লিয়ার? এই পর্যন্ত হলো পাপড়ি। এরপর কি থাকবে? এরপর থাকবে হচ্ছে মজার পুংস্তবক। কি থাকবে? পুংস্তবক। এই যে কি থাকবে? পুংস্তবক গুলা থাকবে। কি থাকবে? অনেক অনেক পুংস্তবক থাকবে, ঠিক আছে? আর তাহলে এই যে অংশগুলা, এই অংশগুলা হচ্ছে পুংস্তবক। আমরা যদি দেখাই, মার্কিং করে এখানে দেখাই, ফুলের পুংস্তবক, ঠিক আছে? এরপর একদম ভেতরের দিকে কি থাকবে? একদম ভেতরের দিকে অবস্থিত থাকবে হচ্ছে স্ত্রীস্তবক। একদম ভেতরের দিকে কি অবস্থিত থাকবে? স্ত্রীস্তবকটা থাকবে। কি থাকবে? স্ত্রীস্তবকটা থাকবে, ঠিক আছে? এই যে আমি এখন আঁকলাম, এটা হচ্ছে ফুলের স্ত্রীস্তবক। তাহলে একদম ভেতরে কি অবস্থিত বলতো? একদম ভেতরে অবস্থিত হচ্ছে, আমি যদি এইখানে মার্কিং করে দেখাই, এটা হচ্ছে স্ত্রীস্তবক, ঠিক আছে? স্ত্রীস্তবক। এই পর্যন্ত মার্কিংটা, পজিশন গুলা ক্লিয়ার হয়েছে কিনা, এদের অবস্থান গুলা ক্লিয়ার হয়েছে কিনা? অবস্থান যদি ক্লিয়ার হয়, এখন আমি ভেঙে ভেঙে সবটা বলতেছি, এখন আমি ডিটেইলে সবটা বলতেছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভেরি গুড। যেহেতু বুঝতে পেরেছেন, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। সাফাইরা, নূর, অশ্মি, ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো। আচ্ছা, যার কথা মনে হচ্ছে যে ভয়েস লো, সে একটু সাউন্ডটা বাড়িয়ে নাও, ঠিক আছে? ফুল সাউন্ড দিয়ে নাও, তোমার ডিভাইসের প্রবলেম। এখন একটু খেয়াল করো তাহলে। এখন আর একটু ডিটেইলে বলি। সেটা হচ্ছে, একটা আদর্শ ফুলে 5টা স্তবক থাকে। কি বললাম? একটা আদর্শ ফুলে কয়টা স্তবক থাকে? 5টা স্তবক থাকে। কি কি স্তবক? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, মানে পুংস্তবক, স্ত্রীস্তবক। কি বললাম? একটা আদর্শ ফুলের কয়টা স্তবক? 5টা। পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এখন শুনো, এই যে আমরা বললাম যে পুংস্তবক, কি বলেছি? পুংস্তবক, ঠিক আছে? তো পুংস্তবক, এই যে আমরা লিখেছি পুংস্তবক, এই পুংস্তবকের প্রতিটি অংশকে বলা হয় পুংকেশর। পুংস্তবকের প্রতিটি অংশকে বলা হয় পুংকেশর, ঠিক আছে? পুংস্তবকের প্রতিটি অংশকে কি বলা হয়? পুংকেশর। অনেকগুলা পুংকেশর নিয়ে তাহলে কি তৈরি হয়? পুংস্তবক তৈরি হয়। মানে অনেকগুলা পুংকেশর নিয়ে কি তৈরি হয়? পুংস্তবক তৈরি হয়, ঠিক আছে? এখন শোনো,
এই যে পুংকেশর, একটা পুংকেশর যদি, এই যে পুংকেশর গুলো আমি এঁকেছি, তো পুংকেশর একটা যদি আমি আঁকি, একটা সিঙ্গেল পুংকেশর যদি আমি আঁকি, দেখো এই যে একটা দণ্ডের মতো অংশ, এই দণ্ডের মাথায় আরেকটা থলির মতো অংশ, কিরকম আরেকটা থলির মতো অংশ, ঠিক আছে, দণ্ডের মাথায় আরেকটা কিসের মতো, থলির মতো অংশ। এটা কিসের ছবি? এটা একটা পুংকেশরের ছবি। এই পুংকেশরের দণ্ডের মতো যে অংশটা আছে, এই পুংকেশরের দণ্ডের মতো যে অংশটা আছে, যে সবুজ রঙে দেখিয়েছি, দণ্ডের মতো অংশটাকে বলা হয় পুংদণ্ড। কি বলা হয়? পুংদণ্ড। অনেকে এটাকে কি বলে? পরাগদণ্ড। অনেকে এটাকে কি বলে থাকে? পরাগদণ্ড বলে থাকে। ঠিক আছে, একটা পুংস্তবকের অনেকগুলো অংশ থাকে, পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় পুংকেশর। তো এটা হচ্ছে একটা পুংকেশর। এই পুংকেশরের যে দণ্ডের মতো, যে লাঠির মতো সবুজ রঙে দেখিয়েছি, দণ্ডের মতো যে অংশটা, সেটাকে আমরা কি বলছি? পুংদণ্ড বা পরাগদণ্ড। আর এই যে উপরের দিকে যে থলির মতো যে অংশটা, এই যে থলির মতো সাদা রঙে এঁকেছিলাম, এটাকে আমরা বলি পরাগধানী। এটাকে আমরা কি বলি? পরাগধানী। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, এই যে আমরা বললাম পরাগধানী, এই পরাগধানীর কাজটা কি? এই পরাগধানীর কাজ হচ্ছে, পরাগধানীর ভেতরে পরাগ রেণু তৈরি হয়। কি তৈরি হয়? পরাগ রেণু তৈরি হয়। আর এই পরাগ রেণুই পরবর্তীতে কিসে পরিণত হয় জানো? এই পরাগ রেণুই পরবর্তীতে পুংজনন কোষ অর্থাৎ শুক্রাণুতে পরিণত হয়। কি হয়? পুংজনন কোষ তথা আরেকটার আমরা কি বলি? শুক্রাণু। শুক্রাণুতে পরিণত হয়। তাহলে বিষয়টা বোঝা গেছে। পরাগধানী বা ইয়ের কাজটা কি? ভাইয়া জবা বাদে অন্য ফুল দিয়ে দেখালে কেমন হবে? যেমন রোজ। দেখো রোজ সম্পূর্ণ ফুল না, ঠিক আছে, আমরা যখন ফুলটা শেখাচ্ছি তখন তোমাকে এমন একটা ফুল দিয়ে শেখাচ্ছি যেই ফুলে 5টা স্তবকই উপস্থিত। জবা ফুলে দেখা যায় কিছু স্তবক অনুপস্থিত। ঠিক আছে, ওকে। ইংলিশ টার্মস গুলা ওকে, ঠিক আছে, সবটাই বলবো। এখন একটু খেয়াল করেন। হ্যাঁ, আমি রিপিট করব, সবই করবো। আপনার কমেন্টের প্রতি বেশি আগ্রহী, একটু খেয়াল করেন, সবটাই পড়াবো, একটু খেয়াল করেন। দেখেন, একটা ফুলের বাইরের দিক থেকে তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক। এই যে আমরা এঁকেছি পুংস্তবক, যে কমলা রঙের যে অংশটা দেখতে পাচ্ছেন পাশের ছবিতে, এই কমলা রঙের সবগুলো অংশকে একসাথে আমরা কি বলি? পুংস্তবক। তো এরকম অনেকগুলা কমলা রঙের অংশ দেখতে পাচ্ছ না? তো একটা সিঙ্গেল কমলা রঙের অংশটাকে আমরা কি বলি? পুংকেশর। ঠিক আছে, মানে অনেকগুলা পুংকেশর মিলে তৈরি হচ্ছে কি? পুংস্তবকে, যেখানে অনেক, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এরকম অনেকগুলা পুংকেশর মিলে কি তৈরি হয়? পুংস্তবক তৈরি হয়। তো এই যে একটা পুংকেশর আমরা এঁকেছি, এই যে এই পাশে আমরা একটা কি এঁকেছি? পুংকেশর এঁকেছি। এই পুংকেশরের দণ্ডের মতো যে অংশ, যে সবুজ কালারে দেখাচ্ছি, দণ্ডের মতো যে অংশ, সেটাকে আমরা বলি পুংদণ্ড বা পরাগদণ্ড। সেটাকে আমরা কি বলি? পুংদণ্ড বা পরাগদণ্ড। ইংরেজিতে বলা হয় ফিলামেন্ট। ইংরেজিতে কি বলা হয়? ফিলামেন্ট। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় ফিলামেন্ট। আর এই যে উপরে থলির মতো যে অংশ, সেটাকে আমরা বলি পরাগধানী। সেটাকে আমরা কি বলি? পরাগধানী। পরাগধানীর ইংরেজিটা হচ্ছে অ্যান্থার। পরাগধানীর ইংরেজিটা হচ্ছে অ্যান্থার। ঠিক আছে, তো এটা হচ্ছে পরাগধানী। তাহলে দেখো, একটা পুংকেশরের দুইটা অংশ, একটা কি? পুংদণ্ড বা পরাগদণ্ড বা ফিলামেন্ট, আরেকটা হচ্ছে পরাগধানী বা অ্যান্থার। এই পরাগধানী বা অ্যান্থারের ভেতরেই তৈরি হয় পরাগরেণু। এই পরাগরেণুর ইংরেজি হচ্ছে পোলেন গ্রেইন। ঠিক আছে, পোলেন গ্রেইন বা পরাগরেণু। এই পোলেন গ্রেইন বা পরাগরেণু থেকেই কি তৈরি হবে? পুংজনন কোষ অর্থাৎ শুক্রাণু তৈরি হবে। এইবার ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এখন শোনো, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, পুংস্তবক যদি ক্লিয়ার হয়, তাহলে স্ত্রীস্তবক নিয়ে একটু কথা বলবো। আসো আরেকটা স্লাইডে যাই। স্ত্রীস্তবক, দেখো এই যে আমি যে ছবিটা আঁকছি, এই ছবিটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো। ছবিটা কিভাবে আঁকলাম? এই এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটায় এটা একটা কিসের ছবি? এটা একটা গর্ভপত্রের ছবি। গর্ভপত্র বা স্ত্রী কেশরের ছবি। কিসের ছবি? গর্ভপত্র বা স্ত্রী কেশরের ছবি। ইংরেজিতে যদি বলি তাহলে একটা কার্পেলের ছবি। কিসের ছবি? কার্পেলের ছবি। হোয়াট ইজ গর্ভপত্র বা স্ত্রী কেশর বা কার্পেল? একটু মনে রাখবা, সেটা হচ্ছে স্ত্রী স্তবকের, ফুলের যে স্ত্রী স্তবক, ফুলের স্ত্রী স্তবকের প্রতিটি অংশকে গর্ভপত্র
বা স্ত্রী কেশর বলে। গর্ভপত্র বা কি বলে? স্ত্রী কেশর বলে। ঠিক আছে, ফুলের স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গর্ভপত্র বা স্ত্রী কেশর বলে। এই যে গর্ভপত্র বা স্ত্রী কেশর বা কার্পেল, এটার আবার তিনটা আলাদা আলাদা অংশ আছে। কি আছে? তিনটা আলাদা আলাদা অংশ আছে। এই যে এখান থেকে এইটুকু যে অংশ, এটাকে বলা হয় গর্ভমুণ্ড। কি বলা হয়? গর্ভমুণ্ড। ঠিক আছে, বা ইংরেজিতে যদি বলি তাহলে হচ্ছে স্টিগমা। ঠিক আছে, এরপর এই যে দণ্ডের মতো যে অংশটা, এই অংশটাকে বলা হয় গর্ভদণ্ড। কি বলা হয়? গর্ভদণ্ড। ইংরেজিতে যদি বলি তাহলে হচ্ছে স্টাইল। ইংরেজিতে বললে স্টাইল। এবং এই যে যে ভেতরে পাত্রের মতো যে অংশটা, এই অংশটাকে বলা হয় গর্ভাশয়। এটাকে কি বলা হয়? গর্ভাশয়। ঠিক আছে, ইংরেজিতে যদি বলি তাহলে হচ্ছে ওভারি। ইংরেজিতে বললে ওভারি। ক্লিয়ার এই পর্যন্ত? দেখো, এটা হচ্ছে না সব ফুল এরকম না, আদর্শ ফুলগুলোতে, উন্নত ফুলগুলোতে এরকম। এখন দেখো, এই গর্ভাশয়ের ভেতরে আবার একটা জিনিস তৈরি হয় যার নাম হচ্ছে ডিম্বক। এই গর্ভাশয়ের ভেতরে আবার কি তৈরি হয়? ডিম্বক তৈরি হয়। তো এই ডিম্বকের ভেতরে আবার তৈরি হয় হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, ডিম্বকের ভেতরে কি তৈরি হয়? ডিম্বাণু। তো দিস ইজ, এর ভেতরে আবার আছে ডিম্বক। ঠিক আছে, এর ভেতরে আবার আছে ডিম্বক। তো এত কিছু লাগবে না, ভেতরের জিনিসটা হচ্ছে ডিম্বক। তো এখন দেখো, এটা হচ্ছে একটা ফুলের কি? স্ত্রীস্তবক। দেখো, একটা ফুলের স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গর্ভপত্র বা গর্ভকেশর বলে। এটা হচ্ছে একটা গর্ভকেশর বা গর্ভপত্র। এই গর্ভকেশর বা গর্ভপত্রের তিনটা অংশ আছে। কি কি? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এখন ক্লিয়ার? ভাইয়া ইংলিশ টার্মসটা একটু বলেন। রামিসা, আপনি কি ইংলিশ টার্মস যে আমি লিখে দিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন না? যদি দেখতে পেয়ে থাকেন তাহলে বারবার একই কমেন্ট করার মানেটা কি? আপনি অনেকক্ষণ আগে থেকে আপনার এই কমেন্টের কারণেই তো আমি ইংলিশ টার্মসগুলো লিখে দিচ্ছি, তারপরে আপনি কেন লিখছেন আবার? আচ্ছা, ওকে, ঠিক আছে। যেহেতু উদ্ভিদের শুক্রাণু কি প্রাণীর মতো? না ভাইয়া, উদ্ভিদের শুক্রাণু প্রাণীর মতো না। প্রাণীর শুক্রাণু চলাচল করতে পারে, ঠিক আছে, ফ্লাজেলা থাকার কারণে, কিন্তু উদ্ভিদের শুক্রাণু চলাচল করতে পারে না। ওকে, না সব গাছে ফুল হয় না মাহি, সব গাছে ফুল হয় না। আমরা সপুষ্পক উদ্ভিদ, মানে যেসব গাছে ফুল হয় তাদেরকে নিয়ে কথা বলছি। মৌমাছি তো পরাগরেণু তৈরি করে না ভাইয়া। মৌমাছি পরাগরেণু তৈরি করবে কেন? মৌমাছি কোনো পরাগরেণু তৈরি করে না ভাইয়া। ভাইয়া রুটিনটা কমেন্টের ভাইয়ারা কমেন্টে দিয়ে পেয়ে যাবা, একটু অপেক্ষা করো, ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে, ওকে, এখন একটু চলে আসো। আচ্ছা, ওকে শাহেদ, তোমার নাম হচ্ছে দন্ত স শাহেদ, আমার নাম তালব্য স দিয়ে শাহেদ। ঠিক আছে, একটু ডিফারেন্স আছে বাট মিল আছে। ওকে, তো এখন আমরা একটু ফিরে আসি। আমরা যেখানে ছিলাম, একটা ফুল, এই একটা আদর্শ ফুল, এই ফুলের বিভিন্ন অংশ আমরা পড়লাম। ঠিক আছে, ফুলের বিভিন্ন অংশ তোমাদেরকে ডিটেইলে বুঝিয়ে দিয়েছি। এখন একটু শোনো, এই যে একটা ফুলে যে বৃতি থাকে, ফুলে যে বৃতি থাকে, এই বৃতির প্রতিটি অংশকে আমরা বলি বৃত্তাংশ। কি বললাম কথাটা একটু বুঝো? বৃতির প্রতিটি অংশকে বলা হয় বৃত্তাংশ। বৃতির প্রতিটি অংশকে আমরা কি বলি? বৃত্তাংশ বলি, মানে বৃতির অংশ বৃত্তাংশ বলে। ঠিক আছে, আবার দলমণ্ডল, দলমণ্ডল ফুলের যে পাপড়ি, ফুলের যে পাপড়ি, যে পাপড়ি আমরা লিখেছিলাম না পাপড়ি বা দলমণ্ডল, এখানে একটু বোঝাই বলে, এখানে তোমাদের বোঝার জন্য বলছিলাম পাপড়ি। অ্যাকচুয়াল থিং ইজ পাপড়ি না, আমরা যে একটা থাকলে বলি পাপড়ি আর অনেকগুলা থাকলে বলি দলমণ্ডল। একটু বুঝাই বলি বিষয়টা। দেখো, এখানে একটু লিখে দেই, একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে এই যে পয়েন্টটা একটু খেয়াল করো। দেখো, ফুলের যে দলমণ্ডল, দলমণ্ডলকে ইংরেজিতে বলা হয় করোলা। দলমণ্ডলকে ইংরেজিতে বলা হয় করোলা। তো ফুলের দলমণ্ডল বা করোলার, হ্যাঁ, দলমণ্ডল বা করোলার প্রতিটি অংশকে দলাংশ বা পাপড়ি বলে। দলাংশ বা পাপড়ি বলে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ফুলের যে দলমণ্ডল, দলমণ্ডলের প্রতিটি অংশকে পাপড়ি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? বইয়ের ছবিতে গর্ভপত্র কোথায়? একদম মাঝেরটাই গর্ভপত্র। এই যে এটা হচ্ছে গর্ভপত্র। তারপর এই ছবিতে যদি দেখে যে মাঝের এটা হচ্ছে গর্ভপত্র। ক্লিয়ার? উদ্ভিদের ডিম্বাণু কি প্রাণীর মতো? ডিম্বাণু জাস্ট একটা কোষ। প্রাণীর ডিম্বাণু, উদ্ভিদ ডিম্বাণু এরকম কোনো সিস্টেম নেই। ডিম্বাণু হচ্ছে জাস্ট একটা কোষ। ঠিক আছে, ওকে ভাইয়া, এক্সাম পেপারে দলমণ্ডল লিখবো না পাপড়ি লিখবো? দলমণ্ডল লিখবো ভাইয়া। ঠিক আছে, দলমণ্ডল লিখলে ভালো হয়। ওকে, ভেরি গুড, ক্লিয়ার যেহেতু সবার। ফাইরোজ, আচ্ছা রামিসা দলমণ্ডল লিখবা বলে দিলাম। আজমাইন, মুবদি, রাজিন, কাটা কুইস, আচ্ছা কি বলো এগুলা?
ঠিক আছে, ওকে, ঠিক আছে, কুইজ সামনে আসবে, কুইজ সামনে আসবে, ঠিক আছে। এখন আসো, এখন একটু সামনে যাই। সম্পূর্ণ ফুল কি, পুষ্পমঞ্জরি কি, বৃতি কি, একটু বুঝাই বলি। দেখো, সম্পূর্ণ ফুল, যে সকল ফুলের, যে সকল ফুলে 5টা স্তবকী উপস্থিত তাকে আমরা সম্পূর্ণ ফুল বলি। আর যে সকল ফুলে 5টা স্তবকের যে কোনো একটা বা দুইটা অনুপস্থিত তাকে আমরা অসম্পূর্ণ ফুল বলি। তাকে আমরা কি বলি? অসম্পূর্ণ ফুল বলি। ঠিক আছে, তো দেখো, যেসব ফুলে 5টা অংশই অর্থাৎ পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক সবগুলাই বিদ্যমান, তাদেরকে বলা হয় সম্পূর্ণ ফুল। এখন একটা জিনিস একটু জেনে রাখো, একটু জেনে রাখো, ফুলের পুংস্তবক আর স্ত্রীস্তবক এই দুইটাকে বলা হয় ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। কি বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক। কেন অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করে। কেন? কারণ পুংস্তবকে তৈরি হয় শুক্রাণু, স্ত্রীস্তবকে তৈরি হয় ডিম্বাণু। আর যৌন প্রজননের প্রধান শর্ত কি? যৌন প্রজননের প্রধান শর্ত হচ্ছে ডিম্বাণু শুক্রাণুর মিলন। তো যৌন প্রজনন ঘটানোর জন্য ডিম্বাণু শুক্রাণু তো আগে তৈরি হওয়া লাগবে। তো তৈরি হবে কোথায়? পুংস্তবক আর স্ত্রীস্তবকে। তো এই জন্য এই দুটাকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক। আর বাকি এগুলা পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল এই তিনটাকে একসাথে বলা হয় সহযোগী বা সাহায্যকারী স্তবক। কি বলা হয়? সহযোগী বা সাহায্যকারী স্তবক। দেখো, পুষ্পাক্ষ হচ্ছে ফুলের অন্যান্য স্তবকগুলাকে ধারণ করে। বৃতির কাজটা কি? বৃতির কাজ হচ্ছে ফুলকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, মানে ফুলের অন্যান্য স্তবককে বাইরের আঘাত থেকে রক্ষা করা। পাপড়ি বা দলমণ্ডলের কাজ কি? এটা তো রঙিন হয়, তো রঙিন দলমণ্ডল কি করে? অন্যান্য জীবকে বা পোকামাকড়কে বা মানুষকে বা বিভিন্ন প্রাণীকে ফুলের প্রতি আকৃষ্ট করে, যা পরাগায়নের সহায়ক। কিভাবে পরাগায়নের সহায়ক? পরাগায়নকে একটু পরে বলছি। এরপর আসা হচ্ছে পুংস্তবক, স্ত্রীস্তবক তো ডিম্বাণু শুক্রাণু তৈরি করবে, অলরেডি বলে দিলাম। তো এখন দেখো পুষ্পমঞ্জরি জিনিসটা কি। দেখো, কাণ্ডের শীর্ষমুকুল কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো একটি বিশেষ নিয়মে সাজানো থাকে। শাখা সহ এই ফুলকে বা ফুল সহ শাখাকে পুষ্পমঞ্জরি বলে। ঠিক আছে, ওকে, এখন একটু খেয়াল করো। আচ্ছা, গ্রুপের লিংক তোমরা হচ্ছে, আচ্ছা ডিম্বক কি একটা গর্ভাশয়ে অনেকগুলো থাকে? না জাভিদ, ডিম্বক একটা গর্ভাশয়ে একটাই ডিম্বক থাকে, বুঝছো? একটা গর্ভাশয়ে একটা ডিম্বক থাকে। স্তবক কি? ফুলের প্রতিটা অংশকে বলা হয় স্তবক। করলা মিন্স করলা না, ঠিক আছে, ওকে। ফুলের মুকুল কি ফুল না? এরকম কোনো কিছু না ভাইয়া। গাছের ভেতর তো ছেলে মেয়ে আছে। জি ভাইয়া আছে, ঠিক আছে, ওকে। এখন শোনো, এখন একটু শোনো, একটু খেয়াল করো। সেটা হচ্ছে ধরো এটা একটা গাছের কাণ্ড। এই কাণ্ডের মাথায়, এই কাণ্ডের মাথায় যে মুকুল তৈরি হয়, একদম কাণ্ডের শীর্ষ অবস্থানে যে মুকুল তৈরি হয়, এটাকে আমরা বলি শীর্ষ মুকুল। আবার ধরে নাও এটা হচ্ছে কাণ্ডের একটা শাখা। এটা কাণ্ড থেকে কি বের হয়েছে? একটা শাখা বের হয়েছে। কি কালার আসলো এটা? কি বের হয়েছে? একটা শাখা বের হয়েছে, ঠিক আছে। এটা কি বের হয়েছে? একটা শাখা বের হয়েছে। তো এই কাণ্ডের শাখার কোণে, কাণ্ড আর শাখার মাঝখানে, এটাকে বলা হয় কক্ষ। এই কোণার মধ্যে যদি আবার মুকুল তৈরি হয় সেটাকে আমরা কি বলি? কাক্ষিক মুকুল। অর্থাৎ কাণ্ডের মাথায় মুকুল তৈরি হলে শীর্ষ মুকুল, আর কাণ্ডের কক্ষে মুকুল তৈরি হলে কি বলবো? কাক্ষিক মুকুল। শীর্ষ মুকুল। আচ্ছা, একটি ফুলে কয়টি স্ত্রী কেশর থাকে? এটা ফুল অনুযায়ী আলাদা আলাদা হইতে পারে। কোনো ফুলে একটা, কোনো ফুলে অনেকগুলা, কোনো ফুলে অসংখ্য থাকতে পারে, ঠিক আছে, ওকে। এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো ভাইয়া, বৃতি কিভাবে ফুলকে সুরক্ষা দেয়? ধরো হুট করে তুমি ধরো একটা বাগানে গেছো, তোমার হাতটা সরাসরি ফুলের মধ্যে লাগলো, আগে কোথায় লাগবে? বৃতির গায়ে লাগবে। ডিরেক্ট গিয়ে তোর পুংকেশর, স্ত্রী কেশরের গায়ে লাগবে না, লাগবে। সো এই জন্য হচ্ছে আবার বিভিন্ন পোকামাকড় ধরো ফুলের উপর বসলো বা ধাক্কা লাগলো উঠতে গিয়ে, ধাক্কাটা আগে কোথায় লাগবে? বৃতিতে লাগবে, কারণ বৃতি সবচেয়ে বাইরে থাকে, ঠিক আছে। এখন শোনো, এখন একটু খেয়াল করো। সেটা হচ্ছে এই যে তোমার একটা গাছ, যে জিনিসটা বোঝাচ্ছি দেখো, একটু ভালো করে বুঝো। কমেন্ট একটু থামাও, কেউ তো আর থামতেছো না, মানে কপি পেস্ট করে যাও এক কমেন্ট লিখে লিখে, তাহলে বোর্ডে যখন বুঝাই সেই পরে বুঝো কখন। এদিকে খেয়াল করো, এইটা ধরে নাও একটা কাণ্ড, এটা ধরে নাও এই কাণ্ডের একটা শাখা মানে ডাল। তো একদম কাণ্ডের শীর্ষে, কাণ্ডের শীর্ষে যে মুকুলটা তৈরি হয় তাকে আমরা বলি শীর্ষ মুকুল। আর এই যে কাণ্ডের কক্ষে অর্থাৎ যে শাখা যেখান দিয়ে বের হয়েছে কোনায় যে মুকুল তৈরি হয় সেটাকে আমরা বলি কাক্ষিক মুকুল। তাহলে একদম গাছের মাথায় শীর্ষে, কাণ্ডের শীর্ষে যে মুকুল তৈরি হয় এটাকে বলে শীর্ষ মুকুল। কি বলে? শীর্ষ মুকুল, ঠিক আছে। আর এই যে কাণ্ডের কক্ষে যে মুকুল তৈরি হয় সেটাকে আমরা কি বলি? কাক্ষিক মুকুল। সেই মুকুলকে আমরা কি বলি? কাক্ষিক মুকুল। শীর্ষ মুকুল আর কাক্ষিক মুকুল এই দুইটা কথা বুঝেছো যারা যারা, তারা একটু কষ্ট করে বি লিখো। যারা শীর্ষ মুকুল কাক্ষিক মুকুল বুঝেছো তারা কষ্ট করে বি লিখো, ঠিক আছে।
ওকে, ভেরি গুড, ভেরি গুড। যারা বি লিখেছেন বুঝতে পেরেছি, ভেরি গুড, খুবই ভালো। তাহলে আমরা সামনে আগাতে পারি। দেখেন এখন তাহলে সংজ্ঞায় কি বলেছে, দেখেন একটু এদিকে, যে কাণ্ডের শীর্ষ মুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন যে শাখায়, ধরো শীর্ষ মুকুল বড় হয়ে একটা শাখায় পরিণত হইলো, অথবা কাক্ষিক মুকুল বড় হয়ে একটা শাখায় পরিণত হইলো, তো ধরে নাও এরকম একটা শাখা, এই শাখার গায়ে যেই বিশেষ নিয়মে ফুলগুলা সাজানো থাকে, ধরে নাও এখানে একটা ফুল আছে, এখানে একটা ফুল আছে, আবার এখানে ধরে নাও একটা ফুল আছে, এখানে একটা ফুল আছে, এর মাথায় ধরো একটা ফুল আছে, ঠিক আছে, যেমন রজনীগন্ধায় যেরকম থাকে আর কি। তো একটা শাখার গায়ে অনেক অনেক ফুল আছে না, তো এই ফুল সহ টোটাল শাখাটাকেই বলা হয় পুষ্পমঞ্জরি। ফুল সহ টোটাল শাখাটাকেই কি বলা হবে, পুষ্পমঞ্জরি। কি বলা হবে, পুষ্পমঞ্জরি। ঠিক আছে, তাহলে আরেকবার একটু খেয়াল করো, যে কাণ্ডের শীর্ষ মুকুল থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ধরো একটা শাখা তৈরি হলো, অথবা কাণ্ডের কাক্ষিক মুকুল বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা শাখা তৈরি হলো, ঠিক আছে। তো এই শাখার গায়ে দেখা যায় ফুলগুলা একটা বিশেষ নিয়মে সাজানো থাকে, ফুল সহ সম্পূর্ণ শাখাটাকেই বলা হয় পুষ্পমঞ্জরি। কি বলা হয়, পুষ্পমঞ্জরি। সেটাই বলেছে যে কাণ্ডের শীর্ষ মুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলা একটা বিশেষ নিয়মে সাজানো থাকে, ফুল সহ এই শাখাটাকে পুষ্পমঞ্জরি বলে। পুষ্পমঞ্জরি যদি শুধু বড় হইতেই থাকে, মানে শাখাটা যদি লম্বা হইতেই থাকে, বড় হইতেই থাকে, অর্থাৎ বৃদ্ধিটা যদি অসীম হয়, সেই পুষ্পমঞ্জরিকে আমরা বলি অনিয়ত পুষ্পমঞ্জরি, মানে এর বৃদ্ধি অসীম। এর বৃদ্ধি অনিয়ত মানে কি, বৃদ্ধিটা কেমন হবে, অসীম হবে, ঠিক আছে। আর বৃদ্ধি যদি সসীম হয়, এই যে বলে দিল, বৃদ্ধি যদি সসীম হয় তাহলে নিয়ত পুষ্পমঞ্জরি বলে। কথাবার্তা খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা এখন শোনেন, এই যে ময়ূখ সাহা কুইজের জন্য খুবই অস্থির হয়েছে, ঠিক আছে, চেক করব ভুল করছে কিনা। এদিকে খেয়াল কর, যা বোঝাচ্ছে সেদিকে খেয়াল কর। আর ফুলের সর্ববহিস্থ স্তবককে কি বলা হয়, বৃতি বলা হয়। দেখছো এখন ক্লিয়ার হয়েছে। এই যে এটার জন্য আগের স্লাইডে এত চিল্লাপাল্লা করতেছিলাম যে ফুলের সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে তোমার বৃতি না, ফিদা। সব গাছে পুংস্তবক, সরি মানে সব গাছে পুষ্পমঞ্জরি থাকবে না। ওকে, না ভাইয়া, ছেলে মেয়ে উভয় গাছেই ফুল হয়, ঠিক আছে, ছেলে মেয়ে উভয় গাছেই ফুল হয়, মানে গাছটা ছেলে না মেয়ে তা ডিপেন্ড করে গাছে পুংস্তবক আছে না স্ত্রীস্তবক আছে। যদি একটা গাছের ফুলে শুধু পুংস্তবক থাকে তাহলে বুঝে নেই গাছটা পুরুষ গাছ। যদি একটা গাছের ফুলে শুধুমাত্র স্ত্রীস্তবকটা থাকে তাহলে আমরা বুঝে নেই সেটা স্ত্রী গাছ। যদি এমন হয় একটা গাছের ফুলে, একই ফুলে পুংস্তবকও আছে স্ত্রীস্তবকও আছে, তাহলে ধরে নেই গাছটা উভলিঙ্গ, ঠিক আছে। পুষ্পমঞ্জরি বুঝি নাই জান্নাত, এই যে আপনি হাজারবার কমেন্ট করলেন যে বুঝেন নাই, এই কমেন্টটা না করে যদি আরেকবার খেয়াল করতেন তাহলে ভালো করে বুঝে যাইতেন। দেখেন একটা গাছের একটা শাখা, মানে কাণ্ড থেকে বের হয় একটা শাখা, এই শাখার গায়ে দেখা যায় ফুলগুলা সাজানো থাকে। যেই শাখার গায়ে বা যেই বোটাটার গায়ে ফুলগুলা এইভাবে সাজানো আছে, সেই শাখাটাকে মানে ফুল সহ টোটাল শাখাটাকে বলা হয় পুষ্পমঞ্জরি, ঠিক আছে। ওকে, এখন একটু খেয়াল করেন, সামনে যাই। যৌন প্রজনন, যৌন প্রজনন, তো এর মধ্যে যে ফুলের বিভিন্ন অংশ সেটা নিয়ে আবারও কথাবার্তা। কি বলেছে দেখো, পুষ্পাক্ষ, আর দেখতে কেমন হয়, আকৃতি গোলাকার, এর ওপর ফুলের বাকি 4টি স্তবক অবস্থিত। ওকে, এরপর কি বলেছে, বৃতি, এটা ফুলের সবচেয়ে বাইরের স্তবক, এটা ফুলের সবচেয়ে বাইরের স্তবক। এরা সাধারণত কেমন হয়, সবুজ রঙের হয়। বৃতি খণ্ডিত না হলে সেটাকে বলে যুক্ত বৃতি, কিন্তু যখন এটি খণ্ডিত হয় তখন কি বলে, বিযুক্ত বৃতি। ধরো এইটা হচ্ছে একটা বৃতি, এটা ধরো আছে আরেকটা বৃতি, এটা ধরো আরেকটা বৃতি, অর্থাৎ বৃতিকে খণ্ড খণ্ড আলাদা করা না, তো এটাকে আমরা বলি বিযুক্ত বৃতি। বাট বৃতি যদি একবার এরকম কন্টিনিউয়াস থাকতো তাহলে আমরা কি বলতাম, যুক্ত বৃতি। তাহলে দিস ওয়ান ইজ যুক্ত বৃতি, ঠিক আছে, এটা কি হবে, যুক্ত বৃতি। আর এই যে খণ্ড খণ্ড আলাদা, এটা কি হবে, বিযুক্ত বৃতি। কি হবে, বিযুক্ত বৃতি। কি বলবো এটাকে, বিযুক্ত বৃতি। মানে বৃতির প্রতিটা অংশ এখানে কি আলাদা আলাদা না, এই অংশটা আলাদা, এই অংশ আলাদা, এই অংশ আলাদা, বৃতির অংশগুলো আলাদা আলাদা, তাই কি বলছি, বিযুক্ত বৃতি। আর অংশগুলো একসাথে আছে, একবারে কানেক্টেড, তাই কি বলতেছি, যুক্ত বৃতি। কথাটা ক্লিয়ার হয়েছে? ওকে, এখন তাহলে একটু দেখেন, বৃতির প্রতিটি খণ্ডকে বৃত্তাংশ বলে, সেটা আমরা অলরেডি পড়িয়েছি। ফুলের বৃতির কাজ কি, বৃতি ফুলের অন্যান্য অংশগুলোকে বিশেষত মুকুল অবস্থায় বা কুড়ি অবস্থায় রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে, এগুলো সব আমরা আলোচনা করেছি। দেখেন এরপর দলমণ্ডল, দলমণ্ডল হচ্ছে বাইরের দিক থেকে ফুলের দ্বিতীয় স্তবক, এগুলো কিন্তু সব আপনাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, হ্যাঁ, যুক্ত বৃতি কোথায় থাকে, অনেক ফুলেই আছে দেখতে পাবেন,
এখন আসেন ফুলের প্রতিটি অংশকে, দেখেন প্রতিটি অংশকে বলা হয় পাপড়ি বা দলাংশ। আমরা কিন্তু সবটা পড়িয়ে দিয়েছি, এখন আপনার কাছে রিভিশনের মতো। পাপড়িগুলো যদি একটা আরেকটার সাথে যুক্ত থাকে, পাপড়িগুলা যদি একটা আরেকটার সাথে যুক্ত থাকে তাহলে আমরা বলি যুক্ত পাপড়ি বা যুক্ত দল, আর যদি আলাদা থাকে তাহলে বলি বিযুক্ত। যেমন একসাথে থাকে কাদের ক্ষেত্রে? ধুতুরা ফুলে, আর আলাদা বা পৃথক থাকে জবা ফুলে। তো বৃতির কাজ কি? দেখো পাপড়ি বা দলমণ্ডলের কাজ কি? এরা যেহেতু রঙিন হয়, পোকামাকড় পশু পাখি এরা আকৃষ্ট হয়, ফলে পরাগায়ন নিশ্চিত হয়। কিভাবে পরাগায়ন নিশ্চিত হয় একটু পরে বলছি। ফুলের অন্য অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে, পাপড়িও রক্ষা করবে, দলমণ্ডল রক্ষা করবে। কাদেরকে? পুংস্তবক এবং স্ত্রীস্তবককে রক্ষা করবে। দেখো এরপর বলছে পুংস্তবক, এটা হচ্ছে বাইরের দিক থেকে ফুলের তৃতীয় স্তবক। প্রতিটি অংশকে পুংকেশর বলে, সব কিন্তু পড়িয়েছি। পুংকেশরের দণ্ডের মতো যে অংশ, দণ্ডের মতো অংশকে বলা হয় পুংদণ্ড, এবং এর মাথায় অর্থাৎ শীর্ষে থলির মতো যে অংশটা আছে এটাকে বলা হয় পরাগধানী। পড়িয়েছিলাম এই যে দণ্ডের মতো পুংদণ্ড, থলির মতো পরাগধানী। তো দেখেন পরাগধানীর ভেতরে তৈরি হবে পরাগরেণু, আর এই পরাগরেণু থেকেই তৈরি হবে পুংজনন কোষ বা শুক্রাণু। ঠিক আছে, এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তো সবটা ক্লিয়ার? সবটা ক্লিয়ার? ওকে। জান্নাত পুষ্পমঞ্জরি বুঝেন নাই? হ্যাঁ, জবা উভলিঙ্গ। সৌভিক, জান্নাত পুষ্পমঞ্জরি বুঝেন নাই, ক্লাস শেষে ভিডিওটা আবার প্লে করে দেখে নেবেন। ওকে, সামনে যাই। দেখেন স্ত্রীস্তবক, এটি হচ্ছে বাইরের দিক থেকে ফুলের চতুর্থ স্তবক। স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে কি বলে? গর্ভপত্র বলে। পড়িয়েছি সবটা, দেখেন পরিচিত সব কথাবার্তা। একের অধিক যদি গর্ভপত্র থাকে এবং একটা একটার সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকলে বলা হয় যুক্ত গর্ভপত্রী। মানে অনেকগুলো ধরো গর্ভপত্র আছে, প্রত্যেকটা গর্ভপত্রগুলো একটা গুচ্ছ তৈরি করে আছে, একটা একটার সাথে যুক্ত আছে, তাহলে কি বলবো? যুক্ত গর্ভপত্রী। আর আলাদা যদি থাকে বিযুক্ত গর্ভপত্রী। খুবই সিম্পল। একটি গর্ভপত্রের তিনটি অংশ, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। পড়েছি আমরা? ওকে ফাইন। গর্ভাশয়ের ভেতরে কি থাকে? ডিম্বক থাকে, এটাও আমরা পড়েছি। আচ্ছা, এখন আসেন কাজ। ডিম্বকের ভেতরে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু তৈরি হবে। এরা পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করবে, অর্থাৎ ডিম্বাণু শুক্রাণুর মিলন ঘটবে। ঠিক আছে, দেখেন ধুতুরা, ধাতুরা সবই সেম, একই জিনিস, ধুতুরা। ঠিক আছে, ধুতুরা, ড্যাটুরা, ধুতুরা, যা মন চায় লেখা থাক, সবই সেম। ঠিক আছে, ধুতুরা, তারপর হচ্ছে ধুত্রা, তারপর হচ্ছে ড্যাটুরা, যাই লেখা থাক সবই সেম, একই জিনিস। ঠিক আছে, এই নিয়ে কনফিউজড কিছু নেই, পরাগায়ন একটু পরে বুঝবো। আচ্ছা, রিয়েল লাইফে তুমি দেখলেই বুঝবা। পুংস্তবক কি থাকবে? পুংদণ্ড আর হচ্ছে পরাগধানী থাকবে। আর যেটা হচ্ছে স্ত্রীস্তবক, এটা হচ্ছে অনেকটা কলসের মতো, একদম ফুলের মাঝখানে থাকবে। ঠিক আছে, দেখতে লম্বা ফুলদানির মতো। ভাইয়া কিভাবে গোল হয় পুষ্পাক্ষ? একদম নিচে থাকবে হচ্ছে পুষ্পাক্ষ। দেখো এটা হচ্ছে একটা ফুলের ধরো বোটা, এর মাথায় হচ্ছে এইভাবে অবস্থা। উপর থেকে দেখবা, উপর থেকে দেখলে গোল দেখা যাবে, আর সাইড থেকে দেখলে এরকম। ঠিক আছে, সাইড থেকে দেখলে এরকম, বাট উপর থেকে দেখলে হচ্ছে এরকম গোল দেখা যায়। ঠিক আছে, এই জন্য বলছে হচ্ছে গোলাকার হয়। ওকে ওকে, আচ্ছা এখন আসো স্ক্রিন ঝাপসা, নেটওয়ার্কের প্রবলেম, কুইজ। একটু আগেই লঞ্চ করার আগে আমরা একটু খেয়াল করি। দেখো সেটা হচ্ছে চিত্রের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। বলছে চিত্রের কোন অংশের পরাগধানীতে পরাগরেণু তৈরি হবে, মানে পরাগরেণু উৎপন্ন হবে কোন অংশে। ঠিক আছে, তো এখানে অংশগুলা কি কি আছে আগে একটু বলে দেই। দেখেন অংশগুলা কি কি আছে যদি একটু বলে দেই, খেয়াল করেন। এখানে এ অংশ যেটা আছে, এই অংশটা হচ্ছে দলমণ্ডল। কি? দলমণ্ডল বা পাপড়ি। এই অংশটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি। বি যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুংস্তবক। এটা কি? পুংস্তবক। সি যে অংশটা দেখতে পাচ্ছেন, দেখেন একদম স্ত্রী ভেতরে চলে আসছে, এটা হচ্ছে স্ত্রীস্তবক। ঠিক আছে, এটা হচ্ছে স্ত্রীস্তবক। ডি যে অংশটা দেখতে পাচ্ছেন, দিস ইজ বৃতি। আর ই যে অংশটা দেখতে পাচ্ছেন, দেখেন এই পর্যন্ত চলে আসছে, এটা হচ্ছে পুষ্পাক্ষ। এটা কি? পুষ্পাক্ষ। ঠিক আছে, এখন আপনাকে প্রশ্ন বলছে চিত্রের কোন অংশে, মানে যে দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, বৃতি, পুষ্পাক্ষ, কোন অংশের পরাগধানীতে পরাগরেণু তৈরি হবে? এইবার আনসার করেন, পোল, কমেন্টে না। কমেন্টে আপনারা অনেক বাহাদুরি দেখিয়েছেন, এখন করেন। হ্যাঁ, বলেই দিলেন আপনারা করবেন কি, তো আপনারা এখন 100% আনসার করে দেখান। ঠিক আছে, ওকে সৃষ্টি, বুঝতে পারলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো চাই যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে, ওকে, এবার তাহলে আপনারা প্লেস করেন।
আর হচ্ছে কারেক্ট আনসার দেন। দেখেন মজার কথা কি জানেন, এই যে আমি এত সব বলেই দিলাম, আপনারাই বলতেছেন সব তো বলেই দিলেন, কিন্তু তারপরেও কিছু অতি বুদ্ধিমান, ঠিক আছে, অতি বুদ্ধিমান হাইপার অ্যাক্টিভ অতি চালাক লোক ভুল করেছে। ঠিক আছে, ভুল করেছে। কারা ভুল করেছে এটা যদি সময় থাকতো স্ক্রিনে একদম চেহারা সহ দেখাই দিতাম। ঠিক আছে, এত বলার পরে ভুল করেছে। এমবিবিএস কমপ্লিট করার পর কি করতে হয়? এমবিবিএস কমপ্লিট করার পর পোস্ট গ্রাজুয়েশন করতে হয়, মানে বিশেষ বিষয়ে পড়াশোনা করে বিশেষজ্ঞ হতে হয়। ঠিক আছে, এই যে বলে না নাক কান গলা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, তারপর হচ্ছে শিশু বিশেষজ্ঞ। তো এই বিশেষজ্ঞ হওয়ার জন্য আবার আলাদা করে পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে হয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই যে নাহিন দুষ্টামি করতেছো, এগুলা হ্যাঁ ইচ্ছা করে দেয় মনে হয়, ঠিকই বলছো। ওকে, আমরা ক্লোজ করে দিচ্ছি, ওটা ক্লোজ করে দিচ্ছি। এখন একটু খেয়াল করো, এই যে তোমরা বললে না সব বলে দিলাম, তারপরও মাত্র 66% স্টুডেন্ট কারেক্ট আনসার দিতে পেরেছে, আর বাকি অতি বুদ্ধিমানরা ভুল করে ফেলেছে। দেখেন দেখেন, বলেই তো দিলাম কোন অংশ কি। তাহলে এখন দেখেন কোন অংশের পরাগধানীতে পরাগরেণু তৈরি হয়। পরাগধানী কই থাকে? পরাগধানী থাকে পুংকেশরে। আর পুংকেশর কার অংশ? পুংস্তবকের অংশ। তাহলে এখানে পুংস্তবক কোনটা? বি। সো কারেক্ট আনসার কি হবে? বি। ঠিক আছে, কারেক্ট আনসার হবে কি? বি। তো এখন আমরা তাহলে লিডার বোর্ডের দিকে যাই, দেখি কারা কারা সোনার ছেলে, সোনার বাবু, সোনার স্টুডেন্ট, সোনার মেয়ে, সোনার বাচ্চারা আছে কারা, যারা সঠিক উত্তর দিয়েছে। এই সোনার বাবুদেরকে একটু দেখে ফেলি। সবচেয়ে কম সময় সঠিক উত্তর দিয়েছে হচ্ছে জামিম। কংগ্রাচুলেশনস জামিম। এরপর আছে আতকিয়া, লামিম, মুনিমুল হক শিহাব, জারিফ, নির্জন ধর, রায়ান, তকি, নাবিল, নাফিস। কংগ্রেচুলেশনস তোমাদেরকে। এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, কারণ প্রশ্নটা খুবই সহজ ছিল। আচ্ছা, এখন যারা ভুল করেছেন ওদের তো আসলে সীমাহীন মাইট দেওয়া উচিত, বুঝছো? যদি মানে সামনাসামনি থাকতাম আর আমার সামনে থাকতাম, সীমাহীন পিটাইতাম। এত বুঝাই দেওয়ার পরেও যেহেতু ভুল করছো। এখন আসো সামনে যাই, একটা এমসিকিউ আছে, যদি একটু দেখি। পুষ্পমঞ্জরির বৃদ্ধি যদি অসীম হয় তাহলে তাকে কি বলে? মাত্রই পড়িয়েছি, একটু লিখো তো। হ্যাঁ, টয়া ভার্চুয়াল মাইট। আচ্ছা, পুষ্পমঞ্জরির বৃদ্ধি অসীম হলে তাকে কি বলে? কমেন্টে একটু জানাও দেখি। ওকে, নামিরা, তানবিন, স্নেহা, সৃষ্টিমণ্ডল, তাসদিদ, কই বাকিরা কই চলে গেল? কমেন্ট 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 কমেন্ট। রাফসা, মাইশা, মিমি, মাহি, নাবিহা, সিমরান, জারিফ। আর যে আরেক মানুষজনের পাগলামি শুরু হয়ে গেছে। যেই কোন মূর্খ জানি লিখছে ডি, ওরে হাতের কাছে পাইলে মেরে হসপিটালে পাঠিয়ে দিতাম। কে লিখছে ডি? ভাই তুই ভুল করলে ক আর খর মধ্যে ভুল করতে পারিস, গড় ঘর মধ্যে কিভাবে ভুল হয়? খেয়াল করো, পুষ্পমঞ্জরির বৃদ্ধি অসীম হলে তাকে আমরা বলি অনিয়ত পুষ্পমঞ্জরি, আর বৃদ্ধি সসীম হলে বলতাম নিয়ত। সো আনসার হচ্ছে ক। এখন সামনে যাই, এখন আমরা দেখব পরাগায়ন। কমেন্ট থামান, এখন নতুন টপিক শুরু করবে, একটু খেয়াল করেন, খেয়াল করেন সবাই। হ্যাঁ, ভার্চুয়াল মাইট, অনেক অনেক ভার্চুয়াল মাইট, বুঝছো? আমি কোনো কিছু ডাক্তার না ভাই, আমি এখন পড়াশোনা করতেছি, ডাক্তার হওয়া দেরি আছে। এখন শোনো, পরাগায়ন কি? দেখো সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করো। ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে পরাগ সংযোগ বলে বা পরাগায়ন বলে। বিষয়টা কি একটু বুঝাই বলি, দেখেন একটু। ঠিক আছে, একটু বুঝাই বলি, দেখেন। দেখেন একটা ফুলের, এইটা হচ্ছে কি একটা স্ত্রী স্তবকের একটা, এইটা হচ্ছে স্ত্রী স্তবকের একটা গর্ভকেশর বা স্ত্রী কেশর। এটা কি একটা গর্ভপত্র বা স্ত্রী কেশর? এটা কি একটা গর্ভপত্র বা স্ত্রী কেশর? ঠিক আছে, এটা হচ্ছে একটা গর্ভপত্র বা স্ত্রী কেশর। ঠিক আছে, একটা ফুলের একটা গর্ভপত্র বা স্ত্রী কেশর। এটা ধরে নেন হচ্ছে একটা পুংকেশর। এটা হচ্ছে কি একটা পুংকেশর। কাজেই এটা যদি পুংকেশর হয় তাহলে এই অংশটা কি হবে? এই অংশটা হবে হচ্ছে পরাগধানী। এই অংশটা কি হবে? পরাগধানী। ঠিক আছে, এই অংশটা কি হবে? পরাগধানী হবে। এটা হচ্ছে পরাগধানী। তো আমরা কি জানি, পরাগধানীর ভেতরে তৈরি হয় শুক্রাণু, পরাগধানীর ভেতরে তৈরি হয় পরাগরেণু, আর পরাগরেণুর ভেতরে তৈরি হয় শুক্রাণু। তো এই পরাগধানী থেকে পরাগরেণুর
পরাগধানী থেকে পরাগরেণুর, এই যে এই পরাগধানীর ভেতরে ধরো তৈরি হয়েছে এগুলা পরাগরেণু, কি তৈরি হয়েছে, এরকম পরাগরেণু তৈরি হয়েছে। এই পরাগরেণু কোথায় আসতে হবে? এই পরাগরেণু আসতে হবে হচ্ছে এই ফুলের গর্ভমুণ্ডে। এই অংশটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি গর্ভমুণ্ড। আমরা সবাই জানি এটাকে আমরা কি বলি? ফুলের গর্ভমুণ্ড বলি, তাই না? তো এই পরাগরেণুর কোথায় আসতে হবে? এই গর্ভমুণ্ডে আসতে হবে, মানে এখান থেকে এই জায়গাটায় আসতে হবে, গর্ভমুণ্ডে আসতে হবে। তো যে প্রক্রিয়ায় ফুলের পরাগধানী থেকে পরাগরেণু কোথায় আসে? গর্ভমুণ্ডে আসে, সেই প্রক্রিয়াটাকেই বলে পরাগায়ন। সেই প্রক্রিয়াটাকেই কি বলে? পরাগায়ন। এখন কথা হচ্ছে, এটা একই গাছের পরাগধানী থেকে, মানে একই ফুলের পরাগধানী থেকে ওই ফুলের গর্ভমুণ্ডে যাইতে পারে পরাগরেণু, অথবা একই গাছের এক ফুলের পরাগধানী থেকে ওই গাছেরই আরেকটা ফুলের পরাগধানী গর্ভমুণ্ডে পরাগরেণু যাইতে পারে, অথবা এক গাছের পরাগরেণু আরেকটা ফুল গাছের গর্ভমুণ্ডে, আরেকটা ফুল গাছের যে ফুল সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হইতে পারে। কিভাবে যাবে সেটা নিয়ে পড়াশোনা আমরা একটু পরে করব, বাট এই প্রসেসটাকে আমরা কি বলতেছি? এই প্রসেসটাকে আমরা কি বলতেছি? পরাগায়ন। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? পরাগায়ন। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? দেখেন পরাগায়নটা কি? পরাগায়নটা কি? পরাগরেণু পরাগধানী থেকে কোথায় যাবে? গর্ভমুণ্ডে যাবে। এই যে এই পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুর যে স্থানান্তর, এটাকেই বলা হয় পরাগায়ন। আমার কথা বোঝা গেছে? একটু খেয়াল করো কি বললাম তাহলে। এই যে তোমার এটা পরাগধানী, এটা কি? পরাগধানী। এই পরাগধানী থেকে কোথায় যেতে হবে? পরাগধানী থেকে গর্ভমুণ্ডে যেতে হবে। কাকে? পরাগরেণুকে। তো এই পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুর এই যাতায়াতকেই বা স্থানান্তরকেই আমরা কি বলছি? পরাগায়ন বলছি। আরেকবার বুঝো, এদিকে খেয়াল করো, এদিকে আবার এখানে একটু দেখাই। ধরে নাও এটা হচ্ছে একটা স্ত্রীস্তবক। এটা কি? একটা স্ত্রীস্তবক। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো গর্ভমুণ্ড। কি বলবো? গর্ভমুণ্ড। আর এর ভেতরে কি আছে? এর ভেতরে আছে ডিম্বাণু। এর ভেতরে কি আছে? ডিম্বাণু। ঠিক আছে, কি আছে? ডিম্বাণু আছে। কি আছে? ডিম্বাণু আছে। এটা হচ্ছে ডিম্বাণু। এটা কি? ডিম্বাণু। তো এই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হওয়া লাগবে না নিষেক করার জন্য? কি যৌন প্রজনন মানে কি? ডিম্বাণু শুক্রাণু মিলিত হবে। তো শুক্রাণু কোথায়? শুক্রাণু আছে পরাগরেণুর ভেতরে। আর পরাগরেণু কই আছে? পরাগরেণু আছে হচ্ছে এই যে পরাগধানীতে। পরাগরেণু কই আছে? পরাগধানীতে আছে। ধরো এর ভেতরে কি আছে? পরাগরেণু। এই যে এগুলা হচ্ছে নীল নীল, এগুলো হচ্ছে পরাগরেণু। তো এই পরাগরেণু কোথায় আসতে হবে? এই পরাগরেণু হচ্ছে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে আসতে হবে। এই পরাগধানী থেকে এই জিনিসটার নাম হচ্ছে পরাগধানী। তোমরা আবার ভুলে টুলে যাও নাকি? এই জিনিসটার নাম হচ্ছে পরাগধানী। এই যে অংশটা না, এই থলির মতো অংশটার নাম পরাগধানী। ঠিক আছে, এই জিনিসটার নাম হচ্ছে পরাগধানী। তো এই পরাগধানীর ভেতরে কি তৈরি হয়েছে? পরাগরেণু তৈরি হয়েছে। তো এই পরাগরেণু যে গর্ভমুণ্ডে আসবে, এই প্রসেসটাকেই আমরা বলছি পরাগায়ন। এই প্রসেসটাকেই আমরা কি বলছি? পরাগায়ন। অর্থাৎ পরাগধানী থেকে একটা, ভাই তোমরা পরাগায়ন কি সেটাই বুঝো নাই, আবার পরাগায়নের ইংরেজিতে চলে গেছো। আগে পরাগায়ন বুঝছো কিনা সেটা খেয়াল করো, তারপর আমরা ইংলিশিতে যাচ্ছি। ঠিক আছে, ইংরেজিতে যাচ্ছি, খেয়াল করো। পরাগধানী থেকে পরাগরেণুর কোথায় স্থানান্তর? এই যে গর্ভমুণ্ডে স্থানান্তর, সেটাকে আমরা কি বলি? পরাগায়ন বলি। তো সেটাই দেখো বলছে যে ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর কোথায় স্থানান্তর? গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। এখন কোন গর্ভমুণ্ডে? ওই একই ফুলের গর্ভমুণ্ডেও যেতে পারে, একই গাছের অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে যেতে পারে, অথবা একই প্রজাতির অন্য গাছের একটা ফুলের গর্ভমুণ্ডে যেতে পারে। কথাটা বুঝো, 3 জায়গায় যেতে পারে। কিন্তু একটা কি বললাম হচ্ছে একই ফুলে যেতে পারে। কোথায় যেতে পারে? পরাগরেণু কই যেতে পারে? একই ফুলে যেতে পারে, একই ফুলের গর্ভমুণ্ডে যেতে পারে। কোথায় যেতে পারে? একই ফুলের গর্ভমুণ্ডে যেতে পারে। পরাগরেণু কই যেতে পারে? একই ফুলের, মানে যেই ফুলের পরাগধানী ওই ফুলেরই গর্ভমুণ্ডে যেতে পারে। অথবা একই গাছের, অথবা কি করতে পারে? একই গাছের, ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে যেতে পারে, অন্য ফুলের গর্ভমুণ্ডে যেতে পারে। অথবা একই প্রজাতির, একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে যাইতে পারে। 3টা কেস। কিন্তু কেস কয়টা পাইলাম? কেস পাইলাম কিন্তু 3 রকম। একটা হচ্ছে
পরাগধানীটা যেই ফুলের, ওই ফুলের গর্ভমুণ্ডেই পরাগরেণু যাইতে পারে, অথবা পরাগরেণুটা যেই ফুলের সেই ফুলটা যেই গাছে, ওই গাছেরই অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে যাইতে পারে, অথবা ধরো একই প্রজাতিরই অন্য একটা গাছের ফুলে যাইতে পারে। এই যে জান্নাত, তোমার কি ভাইয়া ইন্টারনেট স্লো, নাকি হচ্ছে তুমি 10 মিনিট পর পর ক্লাসে জয়েন করো, কোনটা? তুমি এখন এসে জিজ্ঞাসা করতেছো গর্ভমুণ্ড কি? কই ছিলা তখন আপু? গর্ভমুণ্ড কি এটা তো ক্লাসের শুরুতেই বুঝাইছি, তারপর যখন এখানে পড়াইলাম তাও এই অংশগুলা ভাগ করে করে দেখাইলাম, তারপরে তুমি এর মধ্যে আবার এসে বলতেছো গর্ভমুণ্ড কি। এটা কিছু হইলো? মানে তোমাকে ধরো বাংলা স্বরেয় স্বরেয়া স্বরবর্ণ তোমাকে শিখিয়ে এখন হচ্ছে আমরা বাক্য গঠন শিখে টিকে রচনা লেখার প্র্যাকটিস করতেছি, এই মোমেন্টে তুমি আমাকে এসে বললা যে বাংলা স্বরবর্ণ কয়টা ভাইয়া, এটাই আমি জানি না, তাহলে লাভ হইলো? এরকম হয়ে গেল না? ক্লাসে মনোযোগী হইতে হবে, বুঝছো? আচ্ছা, ভিন্ন জাতের মধ্যে পরাগায়ন হবে না। আমি এখন একটু সহজ করে বলি। ধরো ধরো একটা গাছ, কি বলবো, সরিষা গাছ, ঠিক আছে, একটা সরিষা ফুল, সরিষা ক্ষেত তো দেখেছো তো, ব্রেইন ইজ এন্ড ব্রেইনিং। দেখো একটা সরিষা ফুল, ঠিক আছে, একটা সরিষা ফুল, এই সরিষা ফুলের ক্ষেত্রে খেয়াল করো, একটা সরিষা ফুল থেকে ওই একই ফুলেরই গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর হইতে পারে, অথবা পাশের আরেক ওই একই গাছের অন্য আরেকটা সরিষা ফুলে পরাগরেণু স্থানান্তরিত হইতে পারে, অথবা অন্য একটা সরিষা ফুল গাছে ফুলে পরাগরেণু স্থানান্তরিত হইতে পারে। এমন হবে না যে সরিষা ফুলের পরাগরেণু গিয়ে ধরো আম গাছের ফুলের মধ্যে, আমের মুকুলের মধ্যে পড়বে, ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছো? এই যে এখন আবার আসছে নাজিফা, সে লিখেছে ক্লাস শর্ট করেন। ভাইয়া ক্লাসটা আমি কিভাবে শর্ট করব? তোমাদেরকে তো বুঝাইতে হবে, না বুঝাই কি চলে যাব তাহলে? সেটা তো করা পসিবল না। ক্লাস কেন শর্ট করব? তুমি যদি বুঝে থাকো তাহলে ধৈর্য ধরে বসে থাকো, আর যদি বুঝে না থাকো তাহলে বুঝো। ক্লাস শর্ট করার তো এখানে কোনো মানে নেই। তুমি এত অধৈর্য হইলে তো হবে না আপু, একটু খেয়াল করো। এখন শোনো, এই বিষয়টা বুঝে যাও, যদি ঠিকঠাক মতো না বুঝো পরে দেখবা যে কি পড়াইলো কিছুই তো বুঝলাম না। ঠান্ডা মাথায় বুঝো। ধরো এটা একটা ফুল, ঠিক আছে, এটা একটা ফুল, এটা হচ্ছে আরেকটা ফুল, পাশাপাশি দুইটা ফুল। তো যদি এমন হয় এই ফুলের পরাগরেণু এই ফুলেরই গর্ভমুণ্ডে পতিত হয়েছে, সেটা একটা কেস, যে একই ফুলের পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়েছে। যদি এমন হয় এই ফুলের পরাগরেণু এই ফুলটা যে গাছে আছে সেই গাছেরই অন্য একটা ফুলে, মানে সেম গাছ, এই দুইটা ফুল একই গাছে আছে, তাহলে অন্য আলাদা একটা ফুল না, একই গাছের ভিন্ন দুইটা ফুল, তাহলে এই ফুলের পরাগরেণু ধরো এই ফুলে আসছে। এই দুইটা কেসে, প্রথম দুইটা কেসের ক্ষেত্রে, অর্থাৎ এই প্রথম দুইটা কেসকে, মানে একই গাছের ফুলগুলোর মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে সেটাকে আমরা বলি স্বপরাগায়ন। একই গাছের ফুলের মধ্যে পরাগায়ন হলে কি বলবো? স্বপরাগায়ন। আর যদি অন্য গাছের ফুলের মধ্যে পরাগায়ন হয় তাহলে কি বলবো? পরপরাগায়ন। একই প্রজাতির অন্য গাছের ফুলের মধ্যে পরাগায়ন হলে সেটাকে আমরা বলবো পরপরাগায়ন। ঠিক আছে, কথাটা কি বুঝাইতে পারছি? এখন শোনো, এই জিনিসটা এখানে যদি ক্লিয়ার না হয়, স্বপরাগায়ন পরপরাগায়ন যদি ক্লিয়ার না হয়, পরের স্লাইডে আরো ক্লিয়ার হবে। তাও তিনটা কেস একটু বুঝে। একটা হচ্ছে একই ফুলের পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণু যাবে, একই ফুলের পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণু যাবে, এটা কি হবে? স্বপরাগায়ন, কারণ গাছ তো একই। আবার একই ফুলে, মানে একটা গাছের এক ফুলের পরাগধানী থেকে আরেক ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণু গেছে, সেটাও কি হবে? স্বপরাগায়ন। বাট যদি এমন হয় একই প্রজাতিরই একটা গাছের পরাগধানী থেকে পরাগরেণু ওই প্রজাতির অন্য একটা গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে, সেটাকে আমরা কি বলবো? পরপরাগায়ন। ঠিক আছে, এখন শুনেন, দেখেন পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন আর হচ্ছে পরপরাগায়ন। তো স্বপরাগায়ন কি? বলা হয়েছে একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুইটি ফুলে পরাগায়ন যদি হয় সেটাকে আমরা বলবো স্বপরাগায়ন। তার মানে স্বপরাগায়নের মেইন ব্যাপারটা হচ্ছে কি হইতে হবে? স্বপরাগায়নের মেইন ব্যাপারটা হচ্ছে সেম গাছ, স্বপরাগায়নের মেইন ব্যাপারটা হচ্ছে একই গাছ। ঠিক আছে, একই গাছের ফুলের মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে বলবো স্বপরাগায়ন, আর যদি দুইটা ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগায়ন হয় তাহলে বলবো পরপরাগায়ন। ঠিক আছে, তাহলে এই কি দুইটা পয়েন্ট আমরা একটু মনে রাখবো। এই যে ছবিতে দেখো সুন্দর করে দেওয়া আছে, ব্যাপারটা কিরকম? ধরো এইটা একটা, এই যে স্বপরাগায়ন, দেখো একই গাছের একই ফুলের, একই গাছের একই ফুলে কি হচ্ছে? এই ফুলের পরাগধানী
থেকে পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হবে? স্বপরাগায়ন। অথবা অথবা এই গাছেরই কি হচ্ছে, এই গাছেরই এক ফুলের পরাগধানী থেকে পরাগরেণু কই যাচ্ছে? ওই গাছেরই আরেক ফুলের গর্ভমুণ্ডে যাচ্ছে। এটা কি হবে? স্বপরাগায়ন। মানে গাছ যদি সেম থাকে তাহলেই স্বপরাগায়ন। বাট পাশেরটাই যদি খেয়াল করি, এই গাছের ইয়া থেকে এই যে এখানে দেখা একটা স্বপরাগায়ন দেখাইছে, এই গাছের পরাগধানী থেকে পরাগরেণু কই যাচ্ছে? এই গাছের গর্ভমুণ্ডে যাচ্ছে, এটাও কি স্বপরাগায়ন। বাট পরপরাগায়ন কি? এই গাছের পরাগধানী থেকে পরাগরেণু কোথায় আসতেছে? মৌমাছির মাধ্যমে অন্য একটা গাছের গর্ভমুণ্ডে আসতেছে। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে পরপরাগায়ন। ঠিক আছে, ওকে। এখানে মৌমাছির সাহায্যে উদাহরণ দিয়েছে, সবটাতেই স্বপরাগায়ন পরপরাগায়ন যে কোনোটাই হইতে পারে, এরকম কোনো ফিক্স নাই। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্বপরাগায়ন হয় সরিষা, ধুতুরা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সরিষা, ধুতুরা, কুমড়াতে স্বপরাগায়ন, আবার শিমুল, পেঁপেতে পরপরাগায়ন। ঠিক আছে, ওকে। এখন একটু সামনে যাই। এই যে বললাম, এই যে পরাগরেণু পরাগধানী থেকে যে গর্ভমুণ্ডে যাবে, কিভাবে যাবে? যে সকল বাহক, কোনো না কোনো বাহকের মাধ্যমে যাবে, যে সকল বাহক পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। কি কি মাধ্যম হতে পারে? হতে পারে বায়ুর মাধ্যমে ভেসে ভেসে যেতে পারে, পানির মাধ্যমে যেতে পারে, পানিতে ভেসে ভেসে জলজ উদ্ভিদের ক্ষেত্রে, কীট পতঙ্গের মাধ্যমে যেতে পারে, আবার বিভিন্ন প্রাণীর মাধ্যমে যেতে পারে। এরা সবাই কি প্রাণী, বিভিন্ন প্রাণীর মাধ্যমেও যেতে পারে। ঠিক আছে, তো এদের উপর ভিত্তি করে ফুলদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। কি কি ভাগ? ফার্স্টেই দেখো পতঙ্গ পরাগী ফুল। কি বলা হয়েছে? পতঙ্গ পরাগী ফুল। পতঙ্গ পরাগী হচ্ছে এই যে পতঙ্গের মাধ্যমে, এই যে কীট পতঙ্গের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন করবে। পতঙ্গ পরাগী ফুল, এরা আকারে কেমন হয়? বড় হয়। আবার যদি চিন্তা করি বায়ু পরাগী ফুল, এরা আকারে হয় হালকা। ঠিক আছে, পানি পরাগী ফুল, অর্থাৎ যারা পানির মাধ্যমে পরাগরেণু স্থানান্তর করে। মানুষে পরাগায়ন হয়? সাফিনাজ কি জিজ্ঞাসা করো, মানুষে পরাগায়ন হবে কেমনে? পানি পরাগী ফুল, এরা হবে কেমন? ছোট এবং হালকা। প্রাণী পরাগী ফুল, এরা কেমন হবে? বেশ বড় হবে, কিন্তু ছোট যদি হয় সেক্ষেত্রে পুষ্পমঞ্জরিতে সাজানো থাকবে। এই কতগুলো কথা একটু মনে রাখবেন এমসিকিউ এর জন্য। এরপর আসেন কালার। দেখেন, যারা পতঙ্গ এবং প্রাণীর সাহায্যে প্রজনন ঘটাবে, মানে পতঙ্গ এবং প্রাণীর সাহায্যে পরাগায়ন ঘটাবে, তাদেরকে প্রাণীদেরকে আকৃষ্ট করতে হবে। ঠিক আছে, মানে আমরা তুমি একটা ফুলকে কখন পছন্দ করো? যখন ওই ফুলটা অনেক বেশি কালারফুল হয়। ওই ফুলটা অনেক বেশি কালারফুল হলে তখনই তুমি তাকে পছন্দ করো, তাই কিনা? এই জন্যই তো আমরা বলি গোলাপ ফুল সুন্দর, জবা ফুল সুন্দর বলি না, কারণ ফুলটা কালারফুল। তো দেখো, এই যে আমাদের ফুল তার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছে না, এই জন্য ফুল অনেক রঙিন থাকার চেষ্টা করে। ঠিক আছে, তো যারা পতঙ্গ পরাগী এবং প্রাণী পরাগী সেই ফুলগুলা হয় রঙিন। তো দেখো বলা আছে, যারা পতঙ্গ পরাগী সেই ফুল কেমন? রঙিন। প্রাণী পরাগী ফুল রঙিন। এরপর বায়ু পরাগী, ওর তো আর কাউকে আকৃষ্ট করার দরকার নেই, ও তো বাতাসের সাহায্যে ভেসে যাবে, ও এই জন্য হালকা থাকতে চায় এবং কালারলেস, বর্ণহীন। পানি পরাগীর ক্ষেত্রে কোনো এরকম কোনো হিসাবই নেই। মধুগ্রন্থি, তো মৌমাছি বা যে কোনো পতঙ্গ ফুলে ফুলে কেন যায়? মধু সংগ্রহ করতে। আবার আমরাও কি সেই মধু সংগ্রহ করতে অনেক সময় মধুর চাষ করার, মধু আরোহণের জন্যই বা হোক বা যে কোনো কারণে হোক ফুলের কাছাকাছি যাওয়ার ট্রাই করি না? সো এক্ষেত্রে দেখো পতঙ্গ পরাগীতে মধুগ্রন্থি আছে, বাকি কারো ক্ষেত্রে মধুগ্রন্থির কোনো আলাপ নাই। সুগন্ধ, আমরা আকৃষ্ট হই কখন? সুগন্ধও দেখে। সো পতঙ্গ পরাগীতে সুগন্ধ আছে, আবার একইভাবে প্রাণী পরাগীতে সুগন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, বাকিদের ক্ষেত্রে এরকম কোনো হিসাব নেই। এরপর খেয়াল করো পুংস্তবক। পুংস্তবকটা কেমন? পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে পরাগরেণুটা হয় আঠালো, বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে পরাগরেণু হয় হালকা, যাতে সহজেই বাতাসে ভেসে বেড়াতে পারে, এবং ক্ষুদ্র এবং অসংখ্য, যাতে অনেকগুলা উড়ে যায় যেটা গর্ভমুণ্ডে পতিত হয়, এরকম। এরপর আছে পানি পরাগী ফুল, পুরুষ পুষ্পের বোটাটা হয় ছোট। ঠিক আছে, এরপর দেখো স্ত্রীস্তবক, গর্ভমুণ্ডটা হয় আঠালো, যাতে প্রাণীটা যদি গর্ভমুণ্ডে বসে তাতে পরাগরেণু যাতে ওর পা থেকে গর্ভমুণ্ডে আটকে যায়। ঠিক আছে, এরপর দেখো এদের ক্ষেত্রেও গর্ভমুণ্ড আঠালো, শাখা প্রশাখা যুক্ত এবং পালকের মতো, যাতে বাতাসে উড়ে বেড়ানো যে কোনো পরাগরেণু নিজের মধ্যে সে আটকে রাখতে পারে। এরপর হচ্ছে স্ত্রী পুষ্পের বৃন্তটা হয় লম্বা, কারণ পুরুষ পুষ্পের বৃন্তটা কেমন ছিল? ছোট ছিল, তাই স্ত্রী পুষ্পের বৃন্তটা কেমন হয়? লম্বা। এখন শোনো এক্সাম্পল কি কি আছে। এক্সাম্পল এটা খুবই এমসিকিউ আসে, জবা, কুমড়া, সরিষা, ধান, পাতা শেওলা মানে জলজ উদ্ভিদ, আর হচ্ছে কদম, শিমুল, কচু। এই এক্সাম্পল গুলা ভেরি 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 ইম্পর্টেন্ট।
ভেরি 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 ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। ঠিক আছে, এরপর একটু সামনে যাই। দেখেন আপনাদের জন্য কুইজ আছে, এরপর আমাদের আর পড়াশোনা নাই, এটাই আজকের শেষ কুইজ। সো সবাই একটু ঠান্ডা মাথায় আনসার করবেন। দেখেন, হ্যাঁ মশা পরাগায়নে সাহায্য করে না রে, মশা এরকম কোনো কিছু করে না। এখন শুনেন, ব্রেকও লাগবে না, ক্লাস শেষ এখন। দেখেন, ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত কোনটা? ফল এবং বীজ উৎপাদন, ছবির কোনো দরকার নেই, আপনি জাস্ট এই প্রশ্নটা পরে আনসার করবেন। ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত কোনটা? একদম বইয়ের একটা হুবহু স্পষ্ট লাইন, আমরা কুইজ লঞ্চ করে দিচ্ছি। ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত কোনটা? আনসার হবে কি বলো? এটা হচ্ছে 5 সেকেন্ড সময় দেব, খুবই সহজ। সৌভিক, তোমাকে প্রথম রিপ্লাই দিলাম। আচ্ছা ওকে, মৌমাছি তো জানে না যে এই দুইটা সেম গাছ, তাহলে এটা যদি অন্য গাছে বসে লাভ নাই। দেখো, ধরো মৌমাছি ধরো বুঝলো না যে এই দুইটা সেম গাছ, ঠিক আছে, ও এক ফুল থেকে ওই গাছেরই আরেকটা ফুলে বসে পড়লো। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে যদি গ্রহণ না করার হয়? মিলবে না তো, কারণ পরাগায়ন জাস্ট, পরাগরেণু যদি গর্ভমুণ্ডে পতিত হয় তাহলে যে যৌন প্রজনন হয়ে যাবে এমন না। পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হইলে সেখান থেকে আবার আস্তে আস্তে পরাগরেণু থেকে পরাগ নালিকা তৈরি হয়, যেই নালিকা একদম এই গর্ভাশয়ের ভেতর পর্যন্ত পৌঁছায়। এই সময়ের মধ্যে শুক্রাণু তৈরি হয়, এরপর হচ্ছে নিষেক ঘটে। ঠিক আছে, শান্ত, তুমি এটা বারবার কি কমেন্ট করতেছো ভাইয়া? বারবার পাগলামি করো না, ঠিক আছে? ওকে, এখন দেখো, ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত কোনটা? কারেক্ট আনসার হচ্ছে পরাগায়ন, কারণ পরাগায়নের আগে পরাগায়ন হইতে হবে, তারপরেই না ডিম্বাণু শুক্রাণু কাছাকাছি আসবে। সো পূর্ব শর্ত হচ্ছে। মানুষ কিভাবে পরাগায়নে হেল্প করে? অমৃত, দেখেন, আপনি ধরেন একটা ফুলের বাগানে গেছেন, ফুলের বাগানে গিয়ে আপনি একটা ফুল ধরলেন, এরপর ওই ফুলের পরাগরেণু আপনার হাতে লেগে গেল, এরপর ধরেন আপনি আরেকটা ফুল ধরলেন, এরপর সেই পরাগরেণু কি হবে? নতুন অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে লেগে যাবে। এভাবে মানুষ পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, একদম সহজ করে বললাম। ওকে, তো এখন দেখেন কারেক্ট আনসার এ। আমরা যদি লিডার বোর্ডটা একটু দেখি, সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে মুবিন, কংগ্রাচুলেশনস মুবিন। এরপর আছে হচ্ছে ত্বকি, মুবদি, নিহাল, মারুফ, নীরা, এরপর হচ্ছে তৌসিফ, ইশাল, শোভন, ফাহিম। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমার নাম বলেছি অভি, এখন একটু শান্ত হও। এখন দেখো, দুইটা এমসিকিউ আছে, যদি আমরা একটু দেখি, পর পরাগায়নের নিচের কোন উদ্ভিদের ক্ষেত্রে ঘটে? পর পরাগায়ন কাদের ক্ষেত্রে ঘটে? ঠিক আছে, দেখো, আমরা যদি একটু ফিরে যাই, পর পরাগায়ন কাদের ক্ষেত্রে ঘটেছিল? দেখো, পর পরাগায়ন ঘটে শিমুল, পেঁপে। তাহলে আমরা যদি এখন এমসিকিউ এ চলে আসি, তাহলে আনসারটা কি হবে? শিমুল, পেঁপে। তো এখানে কি আছে? শিমুল। এরপর দেখো, প্রাণী পরাগী ফুল কোনটি? যদি আগের স্লাইডে যাই, প্রাণী পরাগীর এক্সাম্পল ছিল কদম, শিমুল, কচু। তাহলে প্রাণী পরাগী আনসার কি হবে? প্রাণী পরাগীর ফুল হচ্ছে শিমুল, এটার আনসারও শিমুল, কদম, শিমুল, কচু। ওকে, ভেরি গুড। আফসিন, তুমি কি রিপ্লাই চাও? প্রশ্ন করো, প্রশ্ন করো। এমনি এমনি কি রিপ্লাই দেবো ভাইয়া বলো? প্রশ্ন থাকলে সেটা রিপ্লাই দেওয়া যায়। ওকে, এখন দেখেন পরাগায়ন কি। এই যে ABCD খুব ভালো করে বোঝার ট্রাই করবেন, কোনটাকে কি বুঝিয়েছে লিখবেন। পরাগায়ন কি, স্বপরাগায়ন, পরাগায়নের পার্থক্যটা কি, আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করবেন খুবই সুন্দর করে। এরপর হচ্ছে ফল ও বীজ উৎপাদনে উদ্দীপকের বি ও সি, বিটা হচ্ছে পুংস্তবক, সি হচ্ছে স্ত্রীস্তবক, বি ও সি এর ভূমিকাও ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, ওকে। তো আজকে এই যে এক্সট্রা এতটা সময় ক্লাস হইলো, এই সময়ে যে আপনারা ধৈর্য ধরে সাথে থাকলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমরাই টিকে থাকলো শেষ পর্যন্ত, অনেকেই চলে গিয়েছে, যারা টিকে আছেন তাদেরকে অনেক 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 বেশি থ্যাঙ্কস। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। সবাই সুন্দর করে হোমওয়ার্ক করে আপলোড দিয়ে দিও। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। হ্যাঁ, বাড়ির কাজ অবশ্যই সবারটা দেখবো। ওকে।